সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যার অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের অনুশীলনীর সবগুলো অঙ্ক অর্থাৎ 1.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান তোমাদেরকে দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের সাথে এগুলো মিলিয়ে নিবা। এখানে মৌলিক সংখ্যার গুণনীয়ক অর্থাৎ বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে, এখানে ভাগের সাহায্যে বর্গমূল, এখানে 3, ঠিক আছে। তো 1, 2, 3, 4, 5, 6 এই যে 6টি অঙ্ক, আমরা এই 6টি অঙ্কের সমাধান শিখব এখন। তো এখানে দেখো, প্রথম অঙ্কটাকে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল। দুইটা পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা হয়, একটা হচ্ছে মৌলিক গুণনীয়ক আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। কি বললাম? একটা হচ্ছে গুণ প্রক্রিয়া, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। গুণনীয়ক আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। কি নির্ণয় করব? বর্গমূল নির্ণয়। শিক্ষার্থীরা, এই যে এই প্রসেসটি বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখবা। আচ্ছা, বর্গমূল তোমরা কি জানো এটা কি? ধরো আমি যদি যেমন 3 এ 3 গুণ করলে কত হয়? 3 গুণ 3, 3 এ 3 গুণ করলে কত হয়? 9 না? এই যে আমাকে বলা হবে 9 এর বর্গমূল কত। এই যে মূল অঙ্কটা কি ছিল? মূল অঙ্কটা ছিল 3 না? 3 এ 3 গুণ করার ফলে তো মূলত 9 হয়েছে। তাহলে মূলটা কিন্তু 3 থেকে, মানে মূল থেকে যেটা সৃষ্টি, তোমরা গাছের মূল ছিল না ওই রকম। যদি আমি বলি 4 গুণ 4, ঠিক আছে, 4 4 কত? 16 না? তাহলে তুমি বলবে যে স্যার 16 এর বর্গমূলটা কত হবে? তাহলে মূল কোনটা? ওই যে 4, এই 4 থেকে সৃষ্টি হয়েছে। তাহলে এটা কিভাবে, এই 16টা কিভাবে হলো? 4 আর 4 গুণ করে হলো না? হ্যাঁ, আমরা ওই প্রসেসে আগাবো। ধরো তাহলে তোমাকে কি করতে হবে? এই গুণের সংখ্যাটা তুমি যদি এই সংখ্যাটা বের করতে হয়, তাহলে তুমি ধরো, এই যে ধরো আমি যদি 100 দ্বারা তোমাকে বোঝাই, তুমি 100 তো তুমি ধরো চিন্তা করতেছো যে এই 2 দ্বারা ভাগ করা যায় কিনা। প্রথমে এইভাবে চাইবে, 2 দ্বারা না গেলে 3 দ্বারা, 3 দ্বারা না গেলে 4 দ্বারা ভাগ করতে চাইবে। এভাবে ট্রাই করবে। 2 দ্বারা যেহেতু 100কে ভাগ করা যায়, কত হবে? 50। আবার তুমি 50কে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে কত হবে? 25। আবার 25কে তুমি 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা তার ভাগ যায় না। 3 দ্বারা দিব না, 3 দ্বারাও যায় না। 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায়। 5 দ্বারা 5 5 25। তার মানে আমি লিখতে পারি, এই যে এখান থেকে কত, এই 2টা 2 পাইছি, এখান থেকে 2টা 5 পাইছি, তাইলে তো 2টা সংখ্যা পাইলাম না আমি অ্যান্সার। এভাবে লিখবো আমি, 2 গুণ 2, এই 2টা 2 পেলাম, আবার এখানে 5 পেলাম, গুণ 5 পেলাম, তাই না? তাহলে 2টা 5 পেলাম। তার মানে আমরা এখান থেকে বুঝতেছি আমাদের এখানে কি পেলাম? 2টা সংখ্যা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 5। একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে কি 5। এই 2টা সংখ্যা নিয়ে তো মূলত আমার এই 100 সংখ্যাটা তৈরি হয়েছিল, 100, তাই না? তাহলে 100 সংখ্যাটা কি নিয়ে তৈরি? এই 2টা সংখ্যা নিয়ে। তো 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, তাহলে 10ই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, আমি তো তোমাদেরকে একটা বোঝানোর জন্য এটা দেখালাম, ঠিক আছে? এইভাবে তুমি 169কে 2 দ্বারা ট্রাই করবা। যেহেতু প্রথম অঙ্ক ক, 169কে 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারাও যায় না, 7 দ্বারাও যায় না, 11 দ্বারাও যায় না। তাহলে 13 দ্বারা ভাগ করার ফলে যাবে। 13 দ্বারা ভাগ করছে আর কত হয়েছে? 13। তাহলে 2টা 13 গুণ করলে তো 169 হয়, তাই না? তো তুমি কি 2টা 13 নিবা না একটা 13 নিবা? কারণ মূল সংখ্যা কিন্তু 13, এটাই হচ্ছে বর্গমূল। আচ্ছা, আরও কয়েকটা দেখি, তাহলে আরও বুঝতে পারবা। দেখো, এই যে তুমি এই 529কে তুমি এই 23 দ্বারা ভাগ করো, ঠিক আছে? 23 দ্বারা ভাগ করলে 23 23 গুণ করলে কত হবে? 529 হবে, ঠিক আছে? তার মানে 2টা 23 গুণ করলে 529। তুমি কি 2টা 23 লিখবে না একটা 23 লিখবে? 2টা থেকে একটা লিখলে হবে, ঠিক আছে? 2টা লেখার দরকার নেই। তোমাকে যদি 2টা লিখতে হলে তুমি স্যার না 2টা কেন লিখবো, আমি একটা লিখলে চলবে। ওকে, এখানে যেমন 1521, এটাকে প্রথমে 2 দ্বারা ট্রাই করবে। 521কে 2 দ্বারা ভাগ জানা, তাহলে 3 দ্বারা ভাগ দাও। হ্যাঁ, 3 দ্বারা ভাগ দিলে কত হবে? 507। এই 507কে আবার 3 দ্বারা ভাগ করো, ভাগ করলে কত হবে? 169। 69কে আবার তুমি 13 দ্বারা, 3 দ্বারা জানা, 4 দ্বারা জানা, 5 দ্বারা জানা, 13 দ্বারা ভাগ যায়। তো 13 দ্বারা ভাগ করো, কত হবে? 13। তার মানে তুমি এখানে এই যে এই 3 পাইছে অ্যান্সার, এই 3 পাইছে অ্যান্সার, এই 13 পাইছে অ্যান্সার, এই 13 পাইছে অ্যান্সার। তার মানে 3 2টা পাইছে, এই 2টা এখানে লিখবা, 13 2টা পাইছে, এই 2টা লিখবা। তার মানে তুমি এই যে সংখ্যাগুলো পেয়েছো সেগুলো এখান থেকে লিখবা। এখন তুমি বলবে যে স্যার আমি কি 3 2টা আছে 2টা লিখবো? না, তুমি এখান থেকে 3 একটা লেখো, ঠিক আছে? এখান থেকে 3 একটা লেখো। এরপর স্যার এখানে তো 13 2টা পাইছি, 2টা লিখবো? না, দরকার নাই, তুমি এখান থেকে 13 একটা লেখো, ঠিক আছে? একটা লিখলে হবে। তাহলে কারণ 2 জোড়া থেকে একটা করে সংখ্যা লিখতে হয়। তো 3 আর 13 সর্বশেষ তুমি পাইছো, মানে মূলটা হচ্ছে এটা। এই 3 আর 13 থেকেই মূলত
এই যে আমাদের এই সংখ্যাটা সৃষ্টি হয়েছে, তাহলে আমরা লিখতে পারি 3 এবং 13 গুণ করলে কত হবে? 3 13 39। তার মানে আমাদের উত্তর কত হবে? এই যে এটার উত্তর হচ্ছে 39, তাই না? এইভাবে করে তোমরা এইভাবে এই সংখ্যাগুলো কীভাবে ভাগ দিতে থাকবা। তারপরে তুমি দেখবা যে এখানে 3, এখানে কয়টা পাইছো? 2টা, এই 2টা এখানে লিখবা। এখানে 5 কয়টা পাইছো? 2টা, এখানে 5 2টা লিখবা। এখানে 7 কয়টা পাইছো? 2টা, তুমি এখানে 7 2টা লিখবা। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার আমি কি এখান থেকে সবগুলো লিখবো? না, তুমি এখানে 3 2টা থেকে একটা 3 নাও। এই লাইনটার কোনো প্রয়োজন নেই, এই লাইনটা ব্যাকেট দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে? আচ্ছা তোমরা দিলেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি স্যার আমি একটা 3 লিখবো। এখানে 2টা 5, তুমি কয়টা লিখবো? স্যার আমি একটা 5 লিখবো। এখানে 2টা 7, স্যার আমি কি করবো? স্যার আমি একটা 7 লিখবো, ঠিক আছে? এই যে আমার অঙ্কগুলো পেয়ে গেলাম না? তো পরে 3 5 এবং 7 গুণ করলেই কত হবে? 105। তার মানে আমাদের অঙ্কটার উত্তর কত হচ্ছে? 105, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। এভাবেই তোমরা অ্যান্সারগুলো করবা। আচ্ছা এখন আমরা শিখবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে। এই যে এটা কিন্তু একটা জটিল প্রসেস। 2 নম্বরে বলা হয়েছিল ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তোমরা বই নিয়ে খুলে বসছো, তাই না? তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল কীভাবে নির্ণয় করতে, এখন সেটা দেখব। আচ্ছা সেটা কিভাবে? ধরো স্যার এখানে লিখলাম 5 7 2 6, জোড়া নির্ণয় করবো। জোড়া মানে তো জানো কয়টা? 2টা। এই 2টা 26 একটা জোড়া, 57 একটা জোড়া। আমি যদি 125 লিখি, তুমি বলবা যে স্যার তাহলে তো এখানে 3টা, কীভাবে জোড়া মিলাবো? তাহলে এই ডান পাশের 2টা একটা জোড়া, আর বাম পাশে কিছু করার নেই, ব্যাস স্যার একটা শূন্য দিলেও লাভ নেই। এই হচ্ছে জোড়া। যদি বলা হয় যদি স্যার আমি যদি 2 5 7 3 0 লিখি, স্যার এখন কীভাবে জোড়া মিলাবো? ডান দিক থেকে চিন্তা করবে, এই ডান দিক হাতের ডান দিক থেকে, ঠিক আছে? ওকে, তাহলে এই 30 একটা জোড়া, 57 একটা জোড়া, আর 2 বেচারা কোনো দোষ নেই, তাহলে এখানে একটা জোড়া। ওকে, তাহলে 3টা জোড়া হলো। এভাবে জোড়াগুলো তৈরি করতে হবে। তাহলে এই যে ধরো 2 2 5, এইটার আমরা অঙ্কটা সমাধান করব। এখন আমরা জোড়া মিলাবো। প্রথম কাজ কি আমাদের? জোড়া মিলানো, তাই না? তাহলে এই 25 একটা জোড়া, 2 বেচারার সামনে শূন্য একটা, ধরো শূন্য একটা আছে, ধরো ছোট্ট করে একটা দিলাম, এটা শূন্য দিলেও কি আর না দিলেও কি, একটা জোড়া হয়ে গেল না? এখন বর্গমূল নির্ণয় করতে হলে কিন্তু আমাকে এখানে যেই সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটা মনে মনে আবার ওই সংখ্যাটা, আমরা একটু আগে বললাম না এই যে 2 গুণ 2, 2 2 গুণ করলে কি হয়? 4 হয়। কিন্তু আমরা এই যে 4-এর এখানে কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে, 4 দেওয়া আছে, তুমি কিন্তু এখানে 2টা সংখ্যা লেখার দরকার নেই। কয়টা লিখবে? একটা লিখবা, তাই না? তাহলে আমরা লিখবো একটা, কিন্তু পড়বো 2টা। 2 2 গুণ করলে 2 2 গুণে কত হবে? 4। আমি যদি এখানে 3 লিখি, তাহলে 3 3 গুণ করলে 3 3 কত হবে? 9। মিলতেছে দেখো? তাহলে আমি এখানে যে সংখ্যাটাই নিব না কেন সবসময় চিন্তা করো 2বার আমি পড়বো। ধরো আমি যদি 3 নিই, তাহলে 3 3 কত বেশি হয়ে যাচ্ছে না? তাহলে তুমি ধরো 2 নিলেও বেশি হয়ে যায়। 2 2 গুণ করলে 2 2 গুণে 4, কিন্তু প্রথম জোড়ায় আছে কত? 2 না, তাহলে বেশি হতে পারবে না। তাহলে আমি 1 নিব। 1 নেওয়ার পরে এই 1 1 গুণ করলে কত হবে? ওই একই হবে। ছোট না? ছোট থাকতে হবে, বেশি হতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বসাবো? কি বসালে ঠিকমতো? 1 বসালে 1 1 গুণ করলে 1। তো এখন আমরা বিয়োগ করব। এই 2 থেকে 1 বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে। আচ্ছা মানলাম 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। এখন একটা দাগ নিব আর এই 25টাকে টেনে এখানে নামিয়ে দেব, ঠিক আছে? ধরো তাহলে 25টাকে এখানে নামাইলাম। তারপরে কত? 125। এখন এই বেচারা যে 2টা ছিল, এই 2টা কি দোষ করলো? এটা তো এখানে একা একা কি করতেছে, এর কোনো কাজ নাই। এখানে চলে আসো, তুমি আবার এখানে ভাগ করো, আবার তোমার কাজ শুরু। তাহলে তুমি এখানে একটু আগে আমরা চিন্তা করলাম এটা কিন্তু ডাবল ডাবল হিসাব করে, এখন কিন্তু ওই জায়গাতে কিন্তু সে মনে মনে কিন্তু 1 1 গুণ করছে। এখন এটা ডাবল চলে আসবে, কারণ যেটা মনে মনে ছিল সে এখন মাঠে নেমে গেছে, এই জায়গাতে চলে আসবে, মাঠে নেমে এখন সে ফাইট করবে, ঠিক আছে? তাহলে 1-এর ডাবল কত তোমরা কি জানো? 1-এর ডাবল হচ্ছে 2। হ্যাঁ, 1-এর ডাবল হচ্ছে 2। যদি স্যার এখানে যদি 1 না থেকে যদি 5 থাকতো, 5-এর ডাবল কত? 10। যদি স্যার এখানে 20 থাকতো, তাহলে 20-এর ডাবল কত? 40। ওকে, এই জায়গাতে 40, কারণ সে মাঠে নেমে গেছে। এখন সে আর গোপনে কোনো কাজ করবে না, সরাসরি সে এখানে চলে আসবে। ওকে, আসুক, সমস্যা নেই। আসলে কি হবে? 2 আমরা লিখলাম 2। ওকে, এখন আমি যদি 2-এর সাথে 5 নিই, ওই যে দিব 5, কিন্তু গুনবো। আমি যদি একটা 5 দিই, আবার একটা 5 দিয়ে গুণ করব। যদি আমি এখানে 4 দিই, তাহলে আবার একটা 4 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? যদি আমার
3 দিই, তাহলে এখানে একটা 3 দিয়ে গুণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি যদি এখানে 3 দিয়ে শুধু 3 গুণ করবো, না 2 মনে কষ্ট নিবে না, কারণ তোমার সাথে তো 2 আছে, তাহলে এই সংখ্যাটাকে গুণ দিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি ট্রাই করো, তুমি বলবে স্যার 2 এর সাথে আমি এই যে 2 ছিল না, এই 3 দিলাম, তাহলে আমি আবার 3 দিয়ে গুণ করবো। তুমি বললে স্যার আমি এখানে 4 দিলাম, তাহলে 4 দিয়ে গুণ করব। ঠিক আছে, তুমি বললে স্যার আমি এখানে 5 দিব, তাহলে 5 দিয়ে গুণ করব। তাহলে 25কে 5 দিয়ে গুণ করলে কত? 125 না? এই যে মনে মনে কাজটা করবো, 25কে 5 দ্বারা গুণ করলে কত হবে? 125 মিলে যাবে, তাই না? তারপর 125 থেকে 125 গেলে কত? 0। তাহলে এই যে এখানে 5 মনে মনে যে 5টা মনে মনে যেটা, এটা এখানে চলে আসবে। মনে মনে যেটা সেটা কোথায় আসবে? এই যে এখানে লেখার দরকার নেই, ওই যে এইখানে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের সর্বশেষ অ্যান্সার কত পেলাম? 15 না? এই সর্বশেষ এই জায়গাতে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 15। একইভাবে তোমাদের এখানে বইয়ের অনেকগুলো অঙ্ক রয়েছে, আমি তো সবগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, তবুও আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। ধরো 9, 6, 1, তুমি এটাকে কিভাবে জোড়া বানাবা? তুমি বলবা যে স্যার এটা তো জোড়া বানানো একদম সহজ। হ্যাঁ সহজই তো, এখানে জাস্ট একটা শূন্য দিয়ে একটা জোড়া বানিয়ে দিবা। এখন তুমি এখানে 2 বসাও, 2 বসালে 4। যদি তুমি এখানে 4 আমি 3 বসাবো, তাহলে 3 গুণ করলে 3 3 9, তাহলে মিলে গেল না? কি সুন্দর একটা অঙ্ক। 3 বসাইলাম, আবার 3 গুণ করলে 9। যদি এখানে 4 বসাইতা, স্যার আমি এখানে 4 বসাবো, 4 4 গুণ করলে 16। এটা 9 থেকে বেশি হয়ে গেছে না? তাহলে এটা কি সম্ভব না? তাহলে ভাইয়া কি করতে হবে? তোমাকে 3 বসাইতে হবে, 3 গুণ করলে 9, পরে 9 থেকে 9 বিয়োগ করলে 0। এখন এই 3-এর এখানে কোনো কাজ নেই, 3-এর কোথায়? এই সে মাঠে নামবে এখন, এই যে এখানে চলে আসবে। সে একটু আগে মানে যেহেতু একা ছিল, এখন কিন্তু তার মতনে তার সঙ্গী কিন্তু ছিল, লুকিয়ে ছিল আরও 3 একটা ছিল না, কারণ ওই যে 3 গুণ করার ফলে তো সে 9 আসছে। তাহলে সে যখন আসবে সে ওই 3টাকে নিয়ে আসবে, সে একা আসবে না। ঠিক আছে, তো 3-এর ডাবল কত হবে? এখানে 6 হবে। কত হবে? 6। আচ্ছা 6। এখন আমরা এই 61কে একদম কান ধরে নিচে নামিয়ে দেব। ঠিক আছে, নামাই দিচ্ছি 61, এটা যেভাবে আছে 61 লিখলাম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি 61-র সাথে যদি 2 নিই তাহলে 2 দ্বারা গুণ করব, যদি আমি 3 নিই তাহলে 3 দ্বারা গুণ করব। ঠিক আছে, তো আমি কত নিব? আমি কত নিতে পারি চিন্তা করো। আমি যদি 2ও নিই তাহলে এখানে 62 2 দ্বারা গুণ করতে, 62 দুগুণে বেশি হয়ে যাবে না? তাই আমি কি করব? আমি একটু চালাকি করব, আমি এই জায়গাতে 1 নিলাম, আবার গুণও দিব কত দ্বারা? 1 দ্বারা। তো গুণ তো এখানে 1 এটা দেওয়া যেত না, এই 1 এটা এখানে নিয়ে দিতে হবে। এই জায়গাতে 1 এটা তুমি দাও। ঠিক আছে, এখানে দিবা। ওকে, এই জায়গাতে লেখার দরকার নেই, তাহলে তারা বুঝে ফেলবে। তো সো এই 1-এর সাথে যে আরও একটা 1 আছে, সেই একটা তুমি এই জায়গায় দিবা। ঠিক আছে, এখানে প্রকাশ করার দরকার নেই। তাহলে 61কে 1 দ্বারা গুণ করলে কি হবে? ওই 61ই হবে, তাই না? পরে 61 থেকে 61 বিয়োগ করলে কত? 0। সর্বশেষ ফলাফল কত হলো? 31 না? এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো তোমরা? এইভাবে করে তোমরা এই যে সবগুলো অঙ্ক দেখতে পাচ্ছ এগুলো করবা। ঠিক আছে, এরপরে বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে জানাবা। আচ্ছা শিক্ষার্থীরা, এরপর অঙ্কটা যদি দেখো, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো, বর্গ সংখ্যা হতে হলে জোড়া মিলতে হবে। দেখো যেটার জোড়া থাকবে না তুমি কি করবা? এখানে 147কে ভাঙাইবা কত দ্বারা? 3 দ্বারা। ধরো তুমি ভাগ দিচ্ছ, কত হলো? 4 10 9 49। এই 49কে আবার তুমি 3 দ্বারা ভাগ দাও, যাবে না। 4 দ্বারা যাবে না, 5 দ্বারা, 6 দ্বারা, 3 দ্বারা যেহেতু যায় নাই, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, 6 দ্বারা, 7 দ্বারা দিছো, 7 দ্বারা দিলে 7 7 49। এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার এই 7 তো জোড়া আছে, 2টা থেকে আমি একটা নিলাম, কিন্তু 3 বেচারার সঙ্গী কই? তাহলে তুমি বুঝতেই পারতেছো 3 যেহেতু একা, আরেকটা 3-এর প্রয়োজন, কারণ 2টা জিনিস মিলে কি হয়? বর্গ সংখ্যা হয়। তোমাকে একটু আগে শুরুতেই কিন্তু বললাম 4 গুণ 4, 4 4 গুণ করলে কি হবে? এই যে আমি তোমাদেরকে তখন দেখিয়েছিলাম, ধরো এই পাশে দেখাচ্ছি 4 গুণ 4, 4 4 গুণ করলে কি হবে? 16 হবে। এই যে তখন আমরা এভাবে 3 গুণ 3 গুণ করলে 3 3 9 হবে, 5 5 গুণ করলে 5 5 25। তখন আমাকে যদি বলা হয় 25-এর বর্গমূল কত, তাহলে 25-এর বর্গমূল ওই যে 5 5 গুণ করি 25 হয়েছে, তার মানে 5 হচ্ছে বর্গমূল। যদি বলা হয় এই ধরো 49-এর বর্গমূল কত, তাহলে তুমি লিখবে 49। 49 কীভাবে হয়েছে? 49 তো কীভাবে হয়েছে? কীভাবে? ও সাথে সাথে গুণ করে হয়েছে। ও বুঝছি, সাথে সাথে গুণ করে হয়েছে। এখন তুমি বুঝবে যে সাথে সাথে যেহেতু গুণ করে হয়েছে, তার মানে 2টা 7 লেখার দরকার নেই। 2টা 7 মানে হচ্ছে একটা 7, মানে এই 7 থেকেই মূলত 7এই বর্গমূল। ঠিক আছে,
এখন তুমি তো সেটাই বুঝতেছো যে গুণ করে দুইটা সংখ্যা গুণ করেই বর্গ সংখ্যা হয়, কিন্তু বেচারা 3-এর তো আরেকটা সঙ্গী নাই। তার মানে তোমাকে বুঝতেই হইতেছে যে এই 3 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, 3 দ্বারা গুণ করতে হবে, তাইলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, যেইটার জোড়া থাকবে না সেটাই পূর্ণবর্গ সংখ্যা। আরেকটা দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এই অঙ্কটাকে সেমভাবে তুমি ভাঙাইছো 2 দ্বারা 2 দ্বারা 2 দ্বারা, এইভাবে করে ভাঙাইতে ভাঙাইতে আসছো। এখন এই যে সবগুলো সংখ্যা পাইছো না, এই সবগুলো সংখ্যা এখান থেকে, এই যে সবগুলো সংখ্যা এখানে পাইছো, এগুলো এখানে লিখবা। লিখার পরে তুমি জোড়া মিলানোর চেষ্টা করবে, অর্থাৎ এই দুইটা একটা জোড়া, এই দুইটা একটা জোড়া, এই দুইটা একটা জোড়া, এই দুইটা এখানে দেখো, এই দুইটা একটা জোড়া এখানে, এই 2 আর 3 বেচারার কারো জোড়া নেই। এই যে 2 আর 3 বেচারা দুঃখ কষ্টে দিনকাল পার করতেছে, তাহলে এই যে দুইটা সংখ্যার জোড়া নাই, তার মানে এই দুইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তুমি বুঝতেই পারতেছো কত সহজ একটা অঙ্ক। 3 আর 2 গুণ করলে 3 2 গুণে 6, তার মানে এই 6 দ্বারা গুণ করলে কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমাকে যদি আমি আরেকটা দেখাই আরও ভালোভাবে বুঝতে পারবা। একইভাবে এই যে 4 7 0, তো তুমি কি করবা, এই যে সংখ্যাগুলো পাইছো না, এই সংখ্যাগুলো তো এখানে দেখো 7 জোড়া আছে, 2-এরও জোড়া নেই, 3-এরও জোড়া নেই, 5-এরও জোড়া নেই। এই 3 জন এতিম লোক, তারা 3 জন, তার মানে তুমি এই 3 জনকে গুণ করে দিলে হবে। এই 3 জনে গুণ করলে 3 2 গুণে 6, 5 6 30, তার মানে 30 হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো বুঝতে পারতেছো, যেগুলো জোড়া থাকবে না সেগুলো হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করে বাকি প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা এইভাবে এখান থেকে দেখে দেখে করে ফেলবা। ঠিক আছে, এরপরে হচ্ছে ওই যে কত বিয়োগ করলে, দেখো তো এই অঙ্কটা আমরা একটু করলাম, এখানে অ্যান্সার বের হয়ে গেছে না, এটা তো অ্যান্সার, কিন্তু দেখো এই যে অবশিষ্ট যদি কোনো সংখ্যা থাকে ওইটাকে বিয়োগ করলে অ্যান্সারটা বের হয়ে যায়, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এই যে 15 অবশিষ্ট না, এই যে 15, তার মানে এই 15 অবশিষ্ট করলে, তুমি যদি একটু প্রশ্নটা পড়ো তাহলে বুঝতে পারবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না? তাহলে এভাবে করে তোমরা এই যে এই অঙ্কগুলো রয়েছে এগুলোর সমাধান করবে। ঠিক আছে শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে অঙ্কগুলো রয়েছে, এই যে মূলদ অমূলদ সংখ্যার 1.2, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমি সেগুলোর অ্যান্সার তোমাদেরকে দেখে দেবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।